আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এরপর আমরা একটু আসবো হিসাম লাবিব। হিসাম লাবিব নামে আমি দেখতে পাচ্ছি একজন হ্যান্ড রেজ করেছেন। আহ, একটু আপনি আনমিউট করবেন স্যার। হিসাম, হিসাম লাবিব স্যার, কেমন আছেন আপনি? আচ্ছা আচ্ছা, এই তো আছে আলহামদুলিল্লাহ স্যার। কাজ করতে গিয়ে কি কোনো ধরনের প্রবলেম ফেস করেছেন এরকম কিছু? খুবই খুব ইজিলি করতে পেরেছেন তো না, কনফিডেন্টের সহিত? আচ্ছা ঠিক আছে, ক্লাস কি ভালো লাগছে? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমাদের সবগুলো পোস্ট আগে আমাদের দেখতে হয়, রিভিউ করে দেন তারপর আমরা অ্যাপ্রুভ করে ফেলি। ঠিক আছে, এখানে একটু সময় লাগতে পারে হয়তো। সো ডোন্ট ওয়ারি, আমি এটা দেখে চেক করে তারপর অ্যাপ্রুভ করে দিব আপনারটা। ঠিক আছে। আচ্ছা, আপনি মনে হয় পরবর্তীতে করেছেন এই কারণে আমি একটু ইনস্ট্যান্ট করে দেই। আহ, আহ, আচ্ছা স্যার, আমি একটু দেখছি স্যার, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, পেন্ডিং পোস্ট রয়েছেন। পেন্ডিং পোস্ট দুইজনে রয়েছেন। নিতায়ন্দ বিশ্বাস রয়েছেন আর সানোয়ার হোসেন রয়েছেন, দুইজনের দেখতে পাচ্ছি। আপনারটা মনে হয় আমি আজকে তো অ্যাপ্রুভ করে দিয়েছি, আপনি একটু আজকে দেখেছেন কি স্যার? পেন্ডিং তো আমার এখানে কোনো পেন্ডিং নেই এই মুহূর্তে, জিরো পোস্ট। একটু আবার দেখবেন প্লিজ। ওকে। সো তার মানে কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয়নি। এরপর পাপ্পু বড়ুয়া দেখতে পাচ্ছি। স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? পাপ্পু বড়ুয়া শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার, কেমন আছেন আপনি? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ক্লাসে কয়টা যুক্ত হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, একটু লেটে যুক্ত হয়েছেন মেবি, না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যে ক্লাস অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করেছেন, কাজ করতে কি কোনো ধরনের প্রবলেম হয়েছে কি? আচ্ছা, খুবই স্মুথলি করেছেন, কনফিডেন্সের সহিত, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মোটামুটি কাজ কি, ক্লাসগুলো কি এনজয় করছেন নাকি কঠিন মনে হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে সারা মোবের সারা ম্যাডাম, আপনি একটু হ্যান্ড রেজ করেছিলেন, একটু আনমিউট করবেন প্লিজ। ম্যাডাম, কি আপনি ক্লাস অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি নামে দেওয়া ছিল ম্যাডাম? সারা, সারা নামে কোনো অ্যাসাইনমেন্ট কি এখানে আছে? আচ্ছা আচ্ছা, মুবাশশিরা না? আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনার ক্লাস করতে কোনো সমস্যা হয়েছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো অবশ্যই, না? ওকে। জি জি। হ্যাঁ, আজকে আমরা এক্সেল পার্টটা দেখব। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, সো আমি আর কোশ্চেন নিচ্ছি না। হাবিবুর রহমান দেখতে পাচ্ছি, হাবিবুর রহমান একজন আছেন। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হাবিবুর রহমান। আহ, স্যার, যদি আমার কথা শুনে থাকেন একটু রেসপন্স করবেন। ও আচ্ছা, রোডে আছেন। ওকে ওকে ওকে। সো আচ্ছা আচ্ছা, খুবই স্মুথলি কাজ করতে পেরেছেন তো, কোনো ধরনের প্রবলেম ফেস করেননি, না? ও ওকে, ঠিক আছে, ক্লাসটা মোটামুটি ভালো লাগছে? ওকে ওকে ওকে, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করে আমাদের সাথে কানেক্টেড আছেন, এটার জন্য আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। ওকে। এরপর আমরা দেখতে পাচ্ছি শান্তি হরি। শান্তি হরি নামে একজন ভদ্রলোক, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। কাজ হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার মতো করতে পেরেছেন তো? হ্যাঁ আচ্ছা, খুব ভালো লেগেছে, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। প্রতিদিন একটু প্র্যাকটিসগুলো করবেন, তাহলে আশা করি আরো ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা,
সো আমরা তাহলে ক্লাসের দিকে মুভ করি আজকে। ওকে, সো আপনারা এক্সেল নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এখন এক্সেল আমরা কেন শিখতে চাচ্ছি সেটা একটু ডেসক্রাইব করি। কারণ এক্সেলটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং প্যাকেজ প্রোগ্রাম। হ্যাঁ, এটা দিয়ে শুধুমাত্র যে হিসাব নিকাশ করা যাবে এরকম নয়। আর এক্সেলটা মূলত হিসাব নিকাশের জন্য আমরা বেশি ব্যবহার করে থাকি, কিন্তু এর পাশাপাশি এর আরেকটা অ্যাডভান্টেজেস হচ্ছে এটাকে আপনি একটা ডেটাবেজ হিসেবে ইউজ করতে পারবেন। যারা আপনার ডাটা এন্ট্রিতে কাজ করছেন বা শিখছেন তাদের জন্য এক্সেলটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এক্সেলটা আমরা ব্যবহার করে কি করব, ডাটাবেস হিসেবে ব্যবহার করব। এখানে আমরা বিভিন্ন ধরনের ডাটাগুলো খুব অর্গানাইজড ওয়েতে কি করব, এখানে গুছিয়ে রাখবো। তো এটার জন্য মূলত এক্সেলটা ব্যবহার করা। আর এক্সেলে আজকে যে ব্যবহারটা দেখব সেটা খুবই সিম্পল। আমাদের যতটুকু একদমই না জানলে না, আমরা ততটুকু আজকে কভার করব আজকের ক্লাসে, ঠিক আছে? তো প্রথমে আমি একটু বলে রাখি যে এটা হচ্ছে এক্সেলের ইন্টারফেস। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডের ইন্টারফেস এবং এক্সেল ইন্টারফেসের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। যেমন ওয়ার্ডে আমরা পেজ আকারে দেখতে পাচ্ছিলাম, এক্সেলে কিন্তু পেজ নেই। এক্সেলে কি আছে, শীট আকারে আছে, যেখানে আপনার অসংখ্য রো কলাম আছে। আপনি যদি আমি বলি একটু এ বি সি ডি আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কলাম বলে থাকি। তারপর 1 2 3 4 যেগুলো রয়েছে এগুলোকে আমরা রো বলি। আর এই ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলোকে আমরা সেল বলে থাকি। আর এই সেলগুলোর প্রত্যেকটা সেলে একটা ইউনিক অ্যাড্রেস রয়েছে। যেমন আমরা এখানে যদি আসি আমরা দেখতে পাচ্ছি F8, এফ হচ্ছে কলাম নাম্বার এবং 8 নাম্বার হচ্ছে কি রো। তো সেই জায়গা থেকে এটা অ্যাড্রেস হচ্ছে কি F8। সো এই যে আমরা যখন যে কোনো ক্যালকুলেশন করি, যে কোনো তথ্য নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের এই সেল অ্যাড্রেসটা প্রয়োজন হয়। বিশেষ করে ফাংশন ফর্মুলা, যখন আপনি ফাংশন বা ফর্মুলা অ্যাপ্লাই করবেন আপনার এক্সেল শিটে, তখন কিন্তু আপনার এই সেল অ্যাড্রেসগুলো প্রয়োজন এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে তখন, ঠিক আছে? এখন এখানে আপনারা ওয়ার্ডের দিকে আসছেন, কাট কপি পেস্ট, এখানেও সেম। এখানে আপনার ফন্ট সাইজ সবগুলোই সেম, অলমোস্ট সবগুলোই আপনি সেম পাবেন। আমরা যেটা করব সেটা হলো যে এই যে রো কলাম একটা ডেটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখব। তার আগে একটু বেসিক আইডিয়া আমরা নিয়ে নেই। যেমন আমরা এখানে যদি কিছু ডেটা আমরা লিখি, যেমন আমরা ডে নাম লিখি, যেমন স্যাটারডে লিখছি, স্যাটারডে। তো স্যাটারডে লিখে এটা একটা ডে নাম। হ্যাঁ, সো এই ডেটাকে আপনি চাইলে স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত বা ফ্রাইডে পর্যন্ত আমাকে যদি লিখতে হয় আমাকে কিন্তু টাইপ করে লিখতে হচ্ছে। তো সেটা না করে এক্সেল কি করেছে, সবগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছেন। এখন এটা আমি কিভাবে নিয়েছি একটু আমি আবার ইলাবোরেট করছি। যেমন এখানে শুধু স্যাটারডে লিখেছি, কি লিখেছি, অনলি স্যাটারডে। তো স্যাটারডে লেখার পর আমি যখন এখানে ক্লিক করছি, ক্লিক করে নিচে দিকে নিচ্ছি, তখন দেখেন বাকি ডেগুলো অটোমেটিক্যালি চলে আসছে। একইভাবে শুধু এভাবে আসবে না, আমি চাইলে কি করতে পারি, এদিকেও আমরা নিতে পারি। তার মানে স্যাটারডে সানডে মানডে যা কিছু করেন আপনি এখান থেকেও নিতে পারেন বা এদিকেও নিতে পারেন, ঠিক আছে? সো এরপরে আসি, আমরা যদি একটু স্যাটারডে ফুল ফর্ম ইউজ করেছি, আমি একটু শর্ট ফর্ম ইউজ করব, সেট লিখবো বা আমি এখানে একটু ফাইল লিখবো। সো এটা লিখে আমি এটাতে আসে কিনা দেখেন, এখানে ক্লিক করে আমি একটু নিচের দিকে ট্রাই করি, দেখেন এটা চলে আসছে, এটা শর্ট ফর্ম আকারে আসছে। তো এইগুলো কিন্তু ডেটাবেস ক্রিয়েট করতে আপনাকে ডে নিয়ে কাজ করতে হতে পারে, মান্থ নিয়ে কাজ করতে হতে পারে, সেক্ষেত্রে এগুলো লাগবে। এবার আমরা একটু আসি, আমরা তো লিখি জানুয়ারি লিখি। তো জানুয়ারি লিখছি, এরপর জানুয়ারিটাকে সিলেক্ট করে সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে যখন আমি মাউস পয়েন্টারটা এক্স্যাক্টলি এইভাবে আসবে। এখন আমি মাউস পয়েন্টারতে দেখেন অনেকেই হয়তো বা যারা ভেরি বিগিনার রয়েছেন, আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। সো আমি কিন্তু মাউস পয়েন্টারের সাইনটা এরকম এখন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, আমি যখন বর্ডার টাচ করছি তখন কিন্তু মাউস পয়েন্টের সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এই সময় এসে আপনাকে মাউসের লেফট বাটন প্রেস করে বা হোল্ড করে চেপে ধরে নিচের দিকে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে বাকি ডেগুলো কি আসবে, অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? সো আমি এটাকে আরেকটু নিচের দিকে নেই, তাহলে দেখতে পারবেন এভাবে চলে আসছে। সো এই যে আমরা ডে গুলো নিলাম, মান্থ নিলাম, আমরা কিন্তু খুব ইজিলি এখানে কি করতে পারছি, নিতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। আহ,
আমাকে কোশ্চেন করেছেন? আচ্ছা 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 আপনি হ্যাঁ, ওকে 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 ওকে। সো লেট মি টাইম। আপনি মনে হয় ভুলভাবে ট্রাই করছেন। আমি স্যাটারডে, SATURDAY, ঠিক আছে? সো আমি এটা লিখছি, লিখার পরে আপনি মাউস পয়েন্টারটা এইভাবে ধরবেন, একজাক্টলি এভাবে ধরেন। আপনি যেটা হচ্ছে হয়তো বা ডুপ্লিকেট হচ্ছে, অনেক সময় স্পেলিং মিস্টেক থাকলে সেক্ষেত্রে কিন্তু আসবে না। আপনি স্পেলিংটা একটু চেক করে নেবেন, অ্যান্ড দেন এটাকে ক্লিক করে নিচে থেকে ডাউন করবেন, তাহলে এখানে চলে আসবে। সো আই গেস এটা আপনার হবে। আপনি একটু আরেকবার ট্রাই করলে এটা হয়ে যাবে। আর এই মুহূর্তে আপনার প্র্যাকটিস করার দরকার নেই, জাস্ট আপনি ক্লাসের দিকে ফোকাস রাখেন। আপনি যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আপনি ভিডিও দেখে প্র্যাকটিস করে নিন। কারণ এই মুহূর্তে অ্যাট এ টাইমে যখন দুইটা কাজ করবেন, তখন দেখবেন যে কোনোটা ভালো বুঝতে পেরেছেন, কোনোটা একদমই ভালো বুঝতে পারেন না, এরকম, ঠিক আছে? সো আমার রিকোয়েস্ট থাকবে এই সময় প্র্যাকটিস না করা। ওকে? সো আমরা এখানে কি নিয়েছি, ডে মান্থ নিয়েছি, খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। আরেকটা বিষয়, আমরা যখন সিরিয়ালি লিখবো, ধরুন আমি সিরিয়াল লিখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে কিভাবে সিরিয়াল লিখবো? আমরা ওয়ান লিখছি, ধরুন আমাকে বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত ডেটা এন্ট্রি করতে হবে। সো 1 2 3 এভাবে আমি যতবারই লিখবো ততবারই আমার টাইমটা কিন্তু বেশি সময় নিয়ে নিবে। তো আমি এই সময়টা এত দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে আমি 1 থেকে 100 পর্যন্ত বা যত প্রয়োজন আমি তত কি করতে পারবো, নিতে পারবো। সেক্ষেত্রে কি করতে হবে, অ্যাট দ্য সেম প্রসেস। সো আপনি কি করবেন, এখানে ক্লিক করে শুধু ওয়ানটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউস পয়েন্টারটা এভাবে নেবেন, নেওয়ার পরে মাউসের লেফট বাটনটা হোল্ড করে নিচের দিকে ডাউন করবেন, তাহলে দেখবেন বাকি সব অন চলে আসছে। এখন আপনি বললেন যে আপনার মনে হতে পারে স্যার বললো যে এখানে 1 2 3 4 আসবে, এখন তো শুধু ওয়ানই চলে আসছে, তাহলে এটা কিভাবে নিব? এটা নেওয়ার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করে ফিল সিরিজে ক্লিক করব স্যার। আচ্ছা, একটু 1 মিনিট। পাঁচ মিনিট আমি অলরেডি একটু ইন্টারাপ্ট হয়েছিল। সো আমি যেভাবে করেছি আপনারা দেখেছেন, আমি এটা আবার সেকেন্ড টাইম প্র্যাকটিস করছি, দেখেন আমি কিভাবে নিয়েছি। আপনি এভাবে নিতে পারেন। শুধু অন লিখে এটাকে ধরবেন, ধরে নিচে দিকে একটু টেনে আসবেন, তাহলে সবগুলো ওয়ান চলে আসবে। এখন এখানে এসে আপনি ফিল সিরিজ করে দেন, তাহলে দেখবেন যে সবগুলোই একটা সিরিজ ওয়াইজ আসবে, দ্যাট মিনস এটা সিরিয়াল নাম্বার আকারে আসবে, ঠিক আছে? সো আপনি এভাবে নিতে পারেন, অনেকভাবে নেওয়া যায়। আমি আরেকভাবে একটু ট্রাই করে দেখাচ্ছি আপনাদের। এটা ওয়ান লিখেছি, আমি এখানে টু লিখেছি। তো এভাবে লিখতে পারেন, জাস্ট এটা দুটো একটা সাথে সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এখানে চলে আসবে 1 2 3 4 5 6 7 8, এখানে সবগুলোই কি আসবে, চলে আসবে। এখন এটা একটা সুবিধা হচ্ছে, আপনি 0 লেখেন বা 5 লেখেন, আপনি চাচ্ছেন 5 করে ডিফারেন্স, 5 করে ডিফারেন্স, তাহলে দুটোকে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে এভাবে মার্ক করেন, তাহলে দেখতে পারবেন বাকি সবগুলোই চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে কিন্তু 5 করে ডিফারেন্স হচ্ছে। জি। না, বাংলা বাংলা আসবে না স্যার, বাংলা বাংলা আসবে না। বাট আপনাদের ডাটা এন্ট্রিতে কিন্তু বাংলা প্রয়োজন হবে না, আপনাদের ইংলিশটাই বেশি প্রয়োজন হবে। সো আই গেস আপনার বাংলা ওখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। আর এই ডেটাগুলো কোথায় থেকে দিচ্ছে, এগুলো কিন্তু এর নিজস্ব ডেটাবেস থেকে দিচ্ছে। আমি যেটা একটু আপনাদেরকে দেখাই, এই যে যে ডেটাগুলো আসছে, এগুলো কিন্তু সে নিজে থেকে দিচ্ছে না। সে কি করছে, এই ডেটাবেসে যেভাবে আমি সিরিয়াল করে দিয়েছি সেভাবে আসছে। এটা কোথায় দেখতে পারবেন, এটা দেখার জন্য আপনাকে একটু ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আপনার আসতে হবে অপশনে, অপশন থেকে আমরা একটু অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে গিয়ে একদম নিচের দিকে চলে যাব। ওকে, আমরা পেয়ে গেছি। সো এডিট কাস্টম লিস্ট, যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমি যেখানে দেখালাম এই লিস্টগুলো কিন্তু অলরেডি এখানে আছে। বুঝতে পেরেছেন? তো আপনি চাইলে আপনার একটা কাস্টম লিস্ট তৈরি করেও কিন্তু কি করতে পারেন, এই কাজগুলো করতে পারেন। আমরা অনেক সময় করে থাকি, আমাদের অফিসিয়ালি এমপ্লয়ীদের লিস্ট করে থাকি, লিস্ট করে এইভাবে আমরা স্যালারি শিট রেডি করে ফেলি। সেক্ষেত্রে আমাদের অনেক অল্প সময়ের মধ্যে আমরা কাজটা কি করে ফেলি, এক্সিকিউট করে ফেলি। বারবার টাইপ করার প্রয়োজন নেই, জাস্ট একটা নাম ধরে কল করে সিরিয়াল ওয়াইজ বা পজিশন ওয়াইজ আমরা ওইভাবে সিরিয়াল করে মেনটেন করি, মেনটেন করে আমরা কি করে ফেলি, এভাবে ডাটাগুলো নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? সো
এই জিনিসটা আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। আমি আজকে দেখাচ্ছি না, আপনাদের যদি কখনো সুযোগ হয় আমি দেখাবো এটা, যে কিভাবে এই কাস্টম ডাটা লিস্ট তৈরি করতে হয়। সো এরপরে আমরা আসি আরেকটু কিছু কাজ দেখি। যেমন আমরা অনেক সময় একটা সেন্টেন্সে, ধরুন আমি একটা কি করছি, কলাম নিয়ে কাজ করছি, হ্যাঁ, কলামের একটা স্পেস রয়েছে, কিন্তু নির্দিষ্ট পরিমাণে কি রয়েছে, একটা স্পেস। তো স্পেসের বাইরে যখন আমরা স্পেস নিতে যাব তখন আমাকে কিভাবে করতে হবে। তো আমি যখন এটা স্পেস একটু বাড়িয়ে দিব, কলাম স্পেস বা উইথ যেটা আমি বলছি, এটাকে টেনে জাস্ট ডান দিকে মুভ করেন, তাহলে দেখবেন যে শুধুমাত্র যে সিলেক্টেড কলাম রয়েছে সেটার কিন্তু আমরা স্পেসটা বাড়াতে সক্ষম হয়েছি। যদি আমরা এরকম চাই যে আমরা 3 থেকে 4টা, আমি যেগুলো সিলেক্টেড কলাম রয়েছে সেগুলো সবগুলো সিলেক্ট করার পর আমি যে কোনো একটা কলামের স্পেস আমি বাড়িয়ে দিচ্ছি, দেখেন অটোমেটিক্যালি সবগুলো কলামের স্পেস কিন্তু বেড়ে গেছে। এটা সবগুলো নয়, এগুলো সিলেক্টেড যেগুলো রয়েছে, এক্স্যাক্টলি যেগুলো সিলেক্টেড রয়েছে সেগুলো সবগুলো স্পেস কি হয়েছে, সমান হারে বেড়ে গেছে। সো আমি যদি ম্যানুয়ালি এভাবে একটা একটা করে ধরে করতে যাই তাহলে দেখা যাচ্ছে কোনটা ছোট হবে কোনটা বড় হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কি করবেন, যেই কলামগুলো নিয়ে কাজ করবেন সেগুলো প্রত্যেকটা সিলেক্ট করে দেন, এটাকে আপনি কি করবেন, ক্লিক করলে অটোমেটিক্যালি সবগুলোই বড় হয়ে যাবে। ঠিক আছে। সো এটা একটা খুব বড় ধরনের একটা অপরচুনিটি। এই একইভাবে আপনি রোর ক্ষেত্রেও তাই, জাস্ট আমি রো গুলো সিলেক্ট করলাম। অনেকেই হয়তো এভাবে সিলেক্ট করে থাকবেন, যে ধরেন আপনারা অনেকে এইভাবে সিলেক্ট করে একটা রো স্পেস বাড়িয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওইটার স্পেস বেড়ে যাবে, বাকিগুলো বেড়ে যাবে না। এখানে কিন্তু প্রবলেম হচ্ছে কেন, আপনি সিলেকশনের মধ্যে প্রবলেম। আপনি যখন এইভাবে সিলেক্ট করবেন সেটা এক ধরনের সিলেকশন, আপনি যখন এখানে ধরে ধরে সিলেক্ট করবেন সেটা কিন্তু একটা সিলেকশন। এই সিলেকশনটা হচ্ছে লাস্ট অফ দ্য এন্ড, মানে এন্ড অফ দ্য কলাম। ঠিক আছে, মানে একদম লাস্ট কলাম পর্যন্ত কি হয়েছে, মার্কিং হয়েছে। তো আর আপনি যখন এইভাবে করছেন তখন একটা নির্দিষ্ট কলাম পর্যন্ত কি হয়েছে, মার্কিং হয়েছে। সো অবশ্যই আপনি কি করবেন, এইভাবে ধরে সিলেক্ট করবেন, করে দেন এটাকে একটা স্পেস বাড়িয়ে দেন, দেখেন অটোমেটিক্যালি সবগুলো সিলেক্টেড সবগুলো স্পেস, যেটা রো হাইট আমরা বলে থাকি, সবগুলো হাইট বেড়ে গেছে। সো আমরা অনেক সময় এই ধরনের কিছু ক্রিটিক্যাল কাজ করতে হবে, এগুলো খুবই স্মুথলি আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়টা আমরা আসলে এখানে দেখাচ্ছি। এরপরে আপনি ধরেন কিছু ফাংশন ফর্মুলা নিয়ে কাজ করতে হবে, বা একটা সেন্টেন্স লিখেছেন, আমি ধরেন এখানে একটা সেন্টেন্স লিখেছি, আই অ্যাম লার্নিং 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 ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি উইথ freelancing course freelancing uh, freelancing course from UI Lab। হ্যাঁ, সো আমরা UI Lab থেকে কি করছি, এই কোর্সটা করছি। এখন আমি এই কোর্স করতে গিয়ে আমি তো এই ডেটাটা কার, এই যে আমি B8 নামে যে সেলটা আছে সেই সেলের ডেটা। এখন এই ডেটা চলে গেছে কোথায়, অন্য একটা ডেটার উপর, অন্য একটা সেলের উপর চলে গেছে। তো আপনি চাচ্ছেন যে আমি এই ডেটাটা আমার এই সেলের মধ্যেই থাকবে, সেলের বাইরে যেন না যায়, সেক্ষেত্রে সেন্টেন্স ব্রেক করতে হবে। এখন সেন্টেন্স ব্রেক করব কিভাবে, সেন্টেন্স ব্রেক করার জন্য আমরা যেটা করে থাকি, আপনি এই র্যাপ টেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন যে সেন্টেন্সটা ব্রেক হয়ে একটা সেলের ভিতরে চলে আসছে। সেক্ষেত্রে আপনার একজনের ডাটা অন্য সেলের উপরে কিন্তু আবালে হয়নি। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা। এরপরে অনেক সময় আমাদের কি করতে হবে, কিছু কাজ রয়েছে, যেমন আমি এই কাজটা অন্যভাবে করতে পারতাম। আমি এটাকে একটু আন্ডো প্রে করছি, আন্ডো করে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে অল্টার ইন্টার, কিবোর্ড থেকে অল্টার ইন্টার হিট করলেও আপনি কিন্তু লাইন ব্রেক করতে পারবেন। জাস্ট এটা সিলেক্ট করলেন, করে আমি যে অংশটুকু ব্রেক করব সেই অংশের শুরুতে কার্সর রেখে অল্টার ব্রেক এন্টার হিট করব, তাহলে দেখবেন যে আপনার কি হয়েছে, অটোমেটিক্যালি র্যাপ টেক্সটের যে ফাংশনটা সেটা আপনি এক্সিকিউট করতে পারবেন। ওকে। আচ্ছা, নাও আমরা যেখানে এটা কাজ করব, আরেকটা জিনিস কাজ করবো, সেটা মাস্ট অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার এই জিনিসটা আমাদের লাগবে। তো মার্জ অ্যান্ড সেন্টারের কাজ কি, মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে যখন আমরা এটাকে সিলেক্ট করছি, ধরেন আমি আশেপাশে কয়েকটা সেলকে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি বর্ডার অ্যাপ্লাই করি তাহলে বুঝতে সুবিধা হবে, জাস্ট অল বর্ডার দিয়ে দিলাম। ওকে, এবার আমি এটাকে সিলেক্ট করব,
করে এখানে মার্জ এন্ড সেন্টার করে দিব, তাহলে কি হয়েছে, একদম ফাঁকা হয়েছে। এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করব, তাহলে কি হয়েছে, ফাঁকা হয়েছে। তার মানে আলটিমেটলি আমার এটা একটা সেল, যখন আমাদের দেখা যাচ্ছে অনেক বড় ডাটা আমাকে রাখতে হচ্ছে, সেক্ষেত্রে একটা সেলে হচ্ছে না, আমি কি করব, সেলটাকে এভাবে মার্জ করে দিয়ে আমি কি করব, ডাটাটা এখানে সংগ্রহ করতে পারবো। সো এটার জন্য অবশ্যই আপনাকে আগে কি করতে হবে, সিলেক্টেড এরিয়া মার্ক করতে হবে, যে আপনি যে কোন এরিয়াটুকু আপনি মার্ক করেছেন, সিলেক্টেড সেলগুলো আপনাকে মার্ক করে আপনি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন। এরপর আপনি এখানে যেটা ইচ্ছা সেটা আপনি লিখতে পারবেন। ধরুন আমি এখানে স্যাটারডে লিখছি, স্যাটারডে, ওকে। স্যাটারডে লেখার পরে এই সেলটার ডেটা একদমই নিচের দিকে রয়েছে, বটম অফ দ্য সেল, মানে সেলের নিচে অংশে রয়েছে। আমি যদি একটু উপরে নিতে চাই তাহলে কি করব, আমাকে এই অ্যালাইনমেন্টগুলো ফলো করতে হবে। যেমন এখানে আপ রয়েছে, এখানে মিডিল রয়েছে, এখানে বটম রয়েছে, অর্থাৎ টপ, মিডিল অ্যান্ড বটম। এইটা হচ্ছে ভার্টিক্যাল বেজ অ্যালাইনমেন্ট। আর হরিজন্টাল বেজ অ্যালাইনমেন্ট হচ্ছে আমি লেফটে রাখতে পারবো, সেন্টারে রাখতে পারবো এবং কি রাখতে পারবো, রাইটে রাখতে পারবো। সো অনেক সময় এই ডেটাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এই অ্যালাইনমেন্টগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এরপরে আমরা মোটামুটি কি কি দেখলাম, ডেটাগুলো নিয়ে কাজ করা। এরপরে আরো কিছু দেখবো, যে আমরা নতুন একটা সেল এখানে যোগ করব, শীট যোগ করব। এখানে নতুন একটা শীট নিলাম। আমরা কিন্তু একটা শীটে নির্দিষ্ট না, আমরা এখানে আরো যত খুশি তত আমরা কি করতে পারবো, শীট নিয়ে কাজ করতে পারবো। সো আমি এখানে দেখাবো, ধরুন আমি এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করছি, নেম, প্রথমে আগে সিরিয়াল নাম্বার দেই, এরপর আমরা নেম দেই, এরপরে আমরা দিচ্ছি ডেট অফ বার্থ, ডিওবি, এরপরে দিচ্ছি আমরা ফোন, এরপরে দিচ্ছি আমরা ইমেইল, এরপর দিচ্ছি আমরা অ্যাড্রেস। এরকম অনেক কিছু আমরা ADDRESS অ্যাড্রেস, ওকে। সো এবার এই ডেটাগুলোকে একটু সুন্দর করে গুছানোর জন্য আমি কি করছি, এগুলো সিলেক্ট করছি এবং এগুলোকে স্পেস একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে এগুলোকে সিলেক্ট করলাম, মার্ক করলাম, মার্ক করে অ্যালাইনমেন্ট করে দিলাম। এবার আমি এটাকে কি করে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে থাকি শ্যাড, এবং পুরোটা জুড়ে আমি একটু মার্ক করে ফেলি যে আমি কতটুকু ডেটা ব্যবহার করব। সো আমি এভাবে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এখানে বর্ডার অ্যাড করি, তাহলে আমার অলরেডি ডেটা রাখার জন্য একটা টেবিল আমি জেনারেট করেছি। তো সে ফর এক্সাম্পল আপনি এখানে আপনার করতে হচ্ছে কি, যে এখানে আরো কিছু কলাম সংযুক্ত করতে হচ্ছে আপনার টেবিলের সাথে। এখন আমি অলরেডি টেবিল জেনারেট করে ফেলেছি, ফরম্যাট করে ফেলেছি। এখন যদি আমি টেবিল রো কলাম বাড়াতে চাই তাহলে কিভাবে বাড়াতে পারবো? সো এটা খুবই ইজি প্রসেস। এটার জন্য আপনাকে একদমই শেষের দিকে যেতে হবে, ইনসার্ট ডিলিট নামে একটা অপশন রয়েছে, এই কাজগুলো আপনাকে এখানে করতে হবে। তো ইনসার্টের কাজ কি, যখন আমি এখানে একটা নেম অফ ফাদার্স, অর্থাৎ ফাদার্স নেমটা আমি এখানে ইনক্লুড করব, সেক্ষেত্রে ফাদার্স নেম নামে আরেকটা কলাম আমি বাড়াবো। তো আমি এখানে ইনসার্টে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন একটা কলাম স্পেস বেড়ে গেছে। এখানে আমরা কি দিচ্ছি, ফাদার্স নেম, কি দিচ্ছি, ফাদার্স নেম। ঠিক আছে, আবার যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে আপনি কি করছেন, ইনসার্টে ক্লিক করছেন, ক্লিক করে এখানে আপনি কি দিচ্ছেন, মাদার্স নেম, MOTHERS, মাদার্স নেম। এভাবে আপনি নতুন করেও কি করতে পারেন, আপনি পূর্বের টেবিলে রো কলাম সংযুক্ত করতে পারেন। ঠিক আছে, এভাবে আমি ধরেন 3টা রো নিয়েছি, রো নিয়ে আমি কি করব, এখানে ইনসার্টে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমরা এখানে কিন্তু রো সংখ্যা বেড়ে গেছে। যদি আপনারা ওইভাবে আইডেন্টিফাই করতে পারছেন না, আমি একটু সিরিয়াল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। এখানে দুইটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে টেনে একদম নিচের দিকে নিব, ওকে ফাইন। এবার আমি এখানে ধরুন আমি 3টা কলাম নিব, সরি রোজ সংযুক্ত করব। তাহলে আমি যেখানে রো সংযুক্ত করব, আমি যে কয়টা সিলেক্ট করব সেই কয়টাই আসবে। আমি যদি একটা সিলেক্ট করি একটা আসবে, আমি যদি 3টা সিলেক্ট করি বা 4টা সিলেক্ট করি তাহলে 4টা রোই কি হবে, নতুন করে আবার সংযুক্ত হবে। জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন নতুন করে কি হয়েছে, 3টা কলাম সংযুক্ত হয়েছে। যদি আমি একটা মার্ক করতাম তাহলে এখানে একটা কি হতো, সংযুক্ত হতো। ঠিক আছে,
সো এক্সেলটা আপনাকে খুবই বেশি হেল্প করবে যে আপনার ডাটাটাকে সুন্দর করে অর্গানাইজড করা, সাজানো, এই জিনিসগুলো আপনি কি করতে পারবেন, খুব সুন্দরভাবে করতে পারবেন। সো অপ্রয়োজনীয় কলামগুলো আপনি এখানে ডিলিট করতে চাচ্ছেন, রোগুলো ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে আপনি জাস্ট ডিলিট কমান্ডটা প্রেস করলে দেখবেন অপ্রয়োজনীয় কলামগুলো বা রোগুলো এখানে সুন্দরভাবে আবার কি হচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। আমি এই দুইটা ছিল না, এগুলোকে যদি আমি ডিলিট করতে চাই এভাবে সিলেক্ট করে আমি ডিলিট বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে, ডিলিট, মানে পূর্বের নেই আবার আমরা চলে আসছি। ঠিক আছে, ওকে। সো এভাবে আপনি রো কলামগুলো কি করে নেবেন, সংযুক্ত করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি একটু আরেকটা ইয়াতে যাই। আমরা এখানে কিছু বেসিক ফাংশন এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব। ফাংশন অ্যান্ড ফর্মুলা। সো দেখুন আমি কিন্তু একটা শীট নিয়েছি এবং শীটের নেমটা পরিবর্তন করছি। সো সবাই কিন্তু এখান থেকে একটু লার্নিং করবেন আপনারা যে কিভাবে আমরা শীটের নেম পরিবর্তন করতে পারি, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে কি করলাম দেখে নিলাম। ঠিক আছে, ওকে। তো ফাংশন এবং ফর্মুলা কি? ফাংশন হচ্ছে প্রি ডিফাইন্ড, যেটা আগে থেকে কি করা আছে, ডিফাইন করা আছে বা তৈরি করা আছে। কারা তৈরি করেছে? যারা এক্সেল ডেভেলপ করেছে। তো এক্সেল ডেভেলপ যারা করেছেন তারা ইউজারদের জন্য, দ্যাট মিনস আমার বা আপনার জন্য কি করেছে, তারা কিছু কাজ করে দিয়েছে। সে কাজগুলো করে আমরা কি করতে পারি, সহজেই অনেক কাজ করতে পারি। এগুলোকে বলা হয় ফাংশন। যেমন কিছু ফাংশন হচ্ছে কি, সাম, টুডে, ধরেন আমি আজকে নাম জানতে চাচ্ছি, তাহলে এখানে টুডে। সো টুডে লেখার জন্য আমরা ইকুয়াল প্রেস করতে হবে। টুডে যে কোনো এক্সেলে যে কোনো ফাংশন বা ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে ইকুয়াল দিয়ে স্টার্ট করতে হয়। সো এখানে টুডে লিখছি, লিখে আমি এটাকে হিট করছি, হিট করে ইন্টার হিট করুন। দেখেন আজকের সময় আমাদের দিয়েছে। আমরা যদি একটু নাও দিয়ে প্রেস করি, NOW, এরপর ট্যাব প্রেস করলাম, তাহলে দেখেন টাইম শো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এভাবে ফাংশন এবং ফর্মুলা, যে দুইটা ফাংশন আমরা ইউজ করেছি, নাও এবং টুডে, এই দুটো ব্যবহার করে আমরা কিন্তু একটা ইনফরমেশন এখান থেকে নিতে পেরেছি। এখন আপনারা যারা অনেক সময় ম্যাথ নিয়ে কাজ করেন, ম্যাথে কিন্তু আমরা জানি নাম্বার সিস্টেম রয়েছে, ডেসিমেল রয়েছে, এরপরে আমাদের হেক্সা রয়েছে, হ্যাঁ, এরপরে অক্টাল রয়েছে, এরপরে বাইনারি রয়েছে। আমরা অনেক সময় এই ডেসিমেল নাম্বার সিস্টেমগুলো নিয়ে কাজ করি। ধরুন ডেসিমেলে একটা সংখ্যা কত হচ্ছে 10, বা আপনি নিচ্ছেন কত 25, বা আমি 10ই নিচ্ছি। তো 10 হচ্ছে ডেসিমেল ভ্যালু। তো 10-এর সমপরিমাণ হেক্সা ভ্যালু কত হবে? সো এটা যদি আমি নিতে চাই, এটা 10, আপনি দেখতে পাচ্ছেন আমি যে ডিজিটটা নিয়েছি সেটার মান কত, 10, এটা ডেসিমেল সংখ্যা। সো এটা সমপরিমাণ যদি নাম্বার সিস্টেম আমরা হেক্সাতে নেই, কনভার্ট করি, তাহলে আমরা কি করব, ডেসিমেল টু হেক্সা। আপনি দেখতে পাচ্ছেন এখানে হেক্সা রয়েছে। সো আমি এখানে হেক্সাতে সিলেক্ট করে অ্যান্ড দেন আমি ট্যাবে প্রেস করলাম। এরপর এই ডিজিটটা নিলাম, নেওয়ার পর আমি ইন্টার হিট করি, তাহলে আমাকে দিয়ে দিচ্ছে কত, চলে আসছে। ঠিক আছে, এর কিন্তু অল্টারনেটিভ ভ্যালু কত, 10। এ ইজুকাল টু কি 10, এ ইজুকাল টু কি 10। আমরা একইভাবে যদি আমরা ডেসিমেল টু অক্টাল নিতে চাই, এখানে কিন্তু অলরেডি চলে আসছে। সো আমি জাস্ট এই ভ্যালুটা নিলাম, এবার ইন্টার হিট করেন, তাহলে দেখেন অক্টাল ভ্যালু কিন্তু আমরা এখানে বের করতে পেরেছি। এবার যদি আমরা বাইনারি চাই, তাহলে ইকুয়াল দিয়ে, আমি প্রত্যেকটা কাজ কিন্তু ইকুয়াল দিয়ে স্টার্ট করছি। সো এখানে ডেসিমেল টু কি হবে, বাইনারি। কি হবে, বাইনারি। জাস্ট এটাকে সিলেক্ট করি, ইন্টার হিট করি, তাহলে দেখেন এই নাম্বার সিস্টেমগুলো কিন্তু আমার চলে আসছে। তো যারা ম্যাথ নিয়ে কাজ করেন, এক্সেলটা তাদের জন্য কিন্তু খুবই একটা এফিশিয়েন্ট, খুবই একটা জরুরি পার্ট হতে পারে, সফটওয়্যার হতে পারে, যেটা আপনাকে আপনার কাজের জন্য অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, এরকম এই যে যে বিষয়গুলো রয়েছে, যে কাজগুলো আমরা সহজে করছি, এগুলো কিন্তু ফাংশন দিয়ে করছি। এখন এই কাজটা আমরা যদি অন্যভাবে করি, ধরুন আমি একটু সাম বের করব, তারপর ম্যাক্সিমাম বড় সংখ্যা বের করতে পারবো, তারপর মিনিমাম সংখ্যা আমরা বের করতে পারবো। এরপরে আপনি ধরে নিচ্ছেন কি সংখ্যা বের করবেন,
কাউন্ট সংখ্যা বের করতে পারবেন, মানে কয়টা সংখ্যা নিয়ে কাজ করছেন কাউন্ট বের করতে পারবেন, অ্যাভারেজ নাম্বার বের করতে পারবেন। এগুলো সবই হচ্ছে কি ফাংশন, এগুলো সবই কি ফাংশন। ধরুন আমি এখানে 3টে সংখ্যা নিচ্ছি, 10 নিচ্ছি, 20 নিচ্ছি, এখানে 15 নিচ্ছি, এখানে 59 নিচ্ছি, এখানে আমরা 30 নিচ্ছি, ঠিক আছে, হোয়াট এভার। সো এই সংখ্যাগুলো আমি একটু যোগ করতে চাচ্ছি। তো এই যোগগুলো আমরা ম্যানুয়ালি কিভাবে করে থাকি বা ফাংশন দিয়ে কিভাবে করে থাকি, ফাংশন দিয়ে করার জন্য আমরা ইকুয়াল চেপেছি, এরপরে সাম লিখে জাস্ট ট্যাব প্রেস করলাম, এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জটাকে মার্ক করে ইন্টার হিট করলে আপনি দেখতে পাচ্ছেন একটা নাম্বার চলে আসছে। কি চলে আসছে? একটা নাম্বার, যেটা কি সাম। ঠিক আছে, এবার আমরা একইভাবে কি করব, ম্যাক্স বের করব। ম্যাক্স বের করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কি করতে পারছি আমরা, ম্যাক্স মানে ম্যাক্সিমাম নাম্বারটা আমি বের করতে পারছি। ম্যাক্সিমাম নাম্বার কত? 59, 50 নাম্বার চলে আসছে। এবার আমরা যদি MIN মিম দিয়ে এখানে ক্লিক করি তাহলে এখানে কি হয়েছে, মিনিমাম নাম্বারটা বের হয়েছে। মিনিমাম মানে কি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, আর ম্যাক্সিমাম মানে কি বড় সংখ্যা। অর্থাৎ আপনি যেই ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটার মধ্যে বড় সংখ্যাটা সে বের করে দিবে বা বৃহত্তম সংখ্যা। এরপরে আমি কাউন্ট লিখছি, COUNT, কাউন্ট লিখে আমি জাস্ট ট্যাব প্রেস করার পরে এই ফর্মুলাটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে ফাংশনটা। দেন আমি এখানে মার্ক করে দিচ্ছি আমি কয়টা সংখ্যা আসলে নিয়ে কাজ করছি, সে আমাকে বলে দিচ্ছে আমি 5টা সংখ্যা নিয়ে কাজ করছি। এরপর অ্যাভারেজ, অ্যাভারেজ দ্যাট মিনস কি এখানে গড় ভ্যালু বের করবে। ওকে, এবার এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে এই সংখ্যাটা নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাভারেজ ভ্যালু কত আসছে, 26.8, 26 পয়েন্ট কি 8। ঠিক আছে, তাহলে দেখেন খুবই ইজিলি কিন্তু আমাকে কাজ করে দিচ্ছে। আর এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমরা কি ব্যবহার করছি, এগুলো কিন্তু ফাংশন ইউজ করছি, এগুলো কি ফাংশন। এখন আমি ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ হোয়াট এভার, আপনি যেটি চান সেটি আপনি এখানে কি করতে পারবেন। তো ফর্মুলা ইউজ করার জন্য আমার এই যে সেল অ্যাড্রেসের কথা বলেছিলাম, এই সেল অ্যাড্রেস, এটা সেল অ্যাড্রেস কত, D16। D16 কিভাবে হচ্ছে, আমি কিন্তু সরাসরি কোনো ভ্যালু নিয়ে কাজ করছি না, আমি ওই ভ্যালুর ওই সেল অ্যাড্রেস নিয়ে কাজ করছি। এখানে যে কোনো ভ্যালু থাকতে পারে, ঠিক আছে। তো আমি কোনো স্ট্যাটিক ভ্যালু নিচ্ছি না, আমি কি নিচ্ছি, র্যান্ডম ভ্যালু। মানে এখানে এই ভ্যালুর জায়গায় অন্য ভ্যালু যদি আসে, আমার সেল অ্যাড্রেসে যেটা বলা থাকবে সেই কাজটা সে করে ফেলবে। তো আমি প্লাস সাইন ইউজ করছি, এরপরে এখানে ক্লিক করছি, এরপর প্লাস সাইন ইউজ করছি, এরপরে এখানে ক্লিক করছি, এভাবে আমরা কি করছি, যোগ করছি। এরপরে এখানে ক্লিক করছি, ক্লিক করে আমি ইন্টার হিট করার পর দেখেন আমরা একটা সামেশন রেজাল্ট চলে আসছে কত, 104। এখন এই সংখ্যাটা কোন কোন সংখ্যা, ডাবল ক্লিক করলে সে আপনাকে বলে দিচ্ছে আপনি এই সংখ্যাগুলো নিয়ে কাজ করেছেন। ওকে, এখন যদি কোনোভাবে এটার মান আমি পরিবর্তন করে দেই তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি এই মানটা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এটার সাথে রিলিভেন্ট যতগুলো নিচের আছে সবগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটাই হচ্ছে এক্সেলের পাওয়ার, যে এই এক্সেলের রেফারেন্সটা যতগুলো, এই সেলের রেফারেন্স যতগুলো জায়গায় নিয়েছেন ততগুলো জায়গায় কি হয়ে যাবে, ইফেক্ট পড়বে। ঠিক আছে, আপনাকে দ্বিতীয়বার আর কোনো কাজ করতে হচ্ছে না, যে আমি প্রত্যেকটা জায়গায় ঠিক করার প্রয়োজন নেই, আপনি জাস্ট ডিরেক্টলি সেল অ্যাড্রেস নিয়ে কাজ করলে এই একটা সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। তো এখানে ফাংশন ফর্মুলা ব্যবহারের জন্য আপনাদের কিছু বিষয় জানতে হবে, যেমন আমরা কখনো প্লাস ইউজ করছি, কখনো আমরা মাইনাস ইউজ করছি, কখনো এটা ইউজ করছি ডিভাইড, কখনো এটা ইউজ করছি, ঠিক আছে, কখনো কি করছি এইটা ইউজ করছি। তো এইগুলোকে, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক্যাল সাইন। কি এগুলো, অ্যারিথমেটিক্যাল কি সাইন, এগুলো আমাদের কি লাগে, অনেক সময় কাজে লাগবে। এখন এই জিনিসগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন, আমি যদি বলি ধরুন আপনি এখানে 5 দিচ্ছেন, 8 দিচ্ছেন, 8 ইন্টু 5, 8 ইন্টু ডিভাইডেড 2, এটা রেজাল্ট কত হবে বলেন তো, এটার রেজাল্ট কত হবে, আই গেস সবাই একটু কমেন্টস করেন কত হবে, কত, হ্যাঁ 40, 40 কয়জন,
আচ্ছা, 40 কিভাবে হইলো? কে বলতে পারবেন? রাইট এক্সপ্লেইন কে করতে পারবেন? সরি, 10 ভাগ 2 আগে হবে? আচ্ছা, যদি ধরি আমি, আহ, হ্যাঁ, আমি সেই হিসেবে যদি আমি এটা বলি, তাহলে আগে কি করবে? এই দুইটা যোগ হবে? আগে গুণ। এখন গুণ কেন বলছেন? একই আসবে? আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই আমি আপনাদের আইডেন্টিফাই করতে চাচ্ছি যে আপনি যখন ফর্মুলা জেনারেট করবেন তখন অবশ্যই কিন্তু অপারেটর প্রেসিডেন্সি, যেটা প্রায়োরিটি বেজ, যে কোনটার প্রায়োরিটি আগে পাবে, ঠিক আছে, সেটা আপনাকে আগে বুঝতে হবে। সো আপনি যখন প্লাস দিচ্ছেন, কি দিচ্ছেন, ডিভাইড দিচ্ছেন, তখন বলছেন যে আগে এই দুইটা ভাগ হয়ে তারপর এটা হবে। আবার যখন এখানে আমি মাইনাস দিচ্ছি, তখন বলছেন যে আগে এই দুইটা গুণ হবে এটা, তাহলে এটা পরে এটা আগে কেন হলো? এটা হচ্ছে এই যে প্লাস বা মাইনাস যে কোনোটা থাকলে প্রায় আগে কি হবে, গুণ বা ভাগের কাজ হবে, তারপরে কি হবে, তারপরে যোগের কাজ। যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কি হবে আগে, এটা এটা কিন্তু রেজাল্ট আসবে কি 78, 78। একইভাবে যদি আপনি এটা না দিই এটা দেন, তাহলে কি হচ্ছে এখানে, প্রথমে আগে কি হবে, এখানেও একই সেম, যে 8 10 এ 80, এবং এটা ভাগ যদি আমরা 2 দিয়ে দেই তাহলে কি হচ্ছে, 40 হচ্ছে, ঠিক আছে। সো আপনি যদি এটা এভাবে না করে ধরুন এটা করলেন, তাহলে এবার কত আসবে বলেন তো, এবার কত আসবে? হুম, এবার কোনটার কাজ হবে আগে বলেন? হুম, হ্যাঁ, ভাগের কাজ আগে হবে। ভাগ পরে থাকলেও কিন্তু ভাগের কাজটা কি হবে, আগে হবে, তাই না? আগে কি হবে, এটা হবে 5, 5 আর 5 এর সাথে 8 কি হবে, যোগ হবে। তো এইভাবে আপনারা কি করবেন, ফর্মুলাটা কি করতে হবে, জেনারেট করতে হবে, ঠিক আছে। সো এক্সেল মানেই ম্যাথ, ম্যাথের সাথে এক্সেলের সম্পর্ক। সো আপনারা যারা ম্যাথ নিয়ে কাজ করছেন, এক্সেলটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেহেতু ডাটা এন্ট্রি কাজ করছেন, ডাটা এন্ট্রিতে এক্সেলটা আপনাকে খুবই বেশি কি করবে, হেল্প করবে। কারণ ডাটা অ্যানালাইসিস বলেন, ডাটা রিসার্চ বলেন, যেটাই বলেন, আপনাকে এক্সেল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। সো এক্সেলটা খুবই বেশি এফিশিয়েন্ট। আমরা এক্সেলে মূলত ডেটাবেজে কাজগুলো করব। আমরা ডেটা অ্যানালাইসিস যদি আমাদের যে যদি আপনার কখনো প্ল্যান থাকে যে আমি ফিউচারে ডেটা অ্যানালাইসিস বা ডেটা রিসার্চ নিয়ে কাজ করব, ডেটা অ্যানালিটিক্স নিয়ে করব, ডেটা সায়েন্স নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনার এক্সেলের ব্যবহারটা অবশ্যই কি করতে হবে, জানতে হবে, ঠিক আছে। সো আই গেস আমরা আজকে যতটুকু শিখলাম, আজকে এই টপিকের উপরে বেস করে আমরা মোটামুটি ডাটা এন্ট্রি যে কাজগুলো রয়েছে, ডাটা এন্ট্রি শুধুমাত্র এক্সেলের উপরে কিন্তু অনেক কিছু রয়েছে। সো আমাদের এত কিছু জানার প্রয়োজন নেই, যতটুকু শিখিয়েছি এতটুকু জানলে আপনার এক্সেলটা মোটামুটি হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। সো আমরা একটু দেখাই যে ফাইলটা আসলে কিভাবে সেভ করব। আমরা ফাইলটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সেল শিটে কয়টা রয়েছে, 3টা শিট রয়েছে একটা এক্সেল ফাইলে, 3টা শিট। আপনি চাইলে প্রত্যেকটা শিট আলাদা আলাদা ভাবে কি করতে পারেন, সেভ করতে পারেন। আর চাইলে 3টা শিট একটা ফাইলে রেখেও কি করতে পারেন, সেভ করতে পারেন। এটা কি কারো জানা আছে যে আমি 3টা শিট আলাদা আলাদা করে সেভ করতে পারবো? কারো আইডিয়া আছে? হ্যাঁ, সেভ অ্যাজ করলে কি হবে, সেভ অ্যাজ তো আপনার ফাইলেই থাকবে। একটা ফাইলে মানে কি 3টা শিটই থাকবে। আমার কোশ্চিনটা ছিল যে ধরুন এখানে আমি 3টা শিট নিয়েছি, এই মুহূর্তে যদি আমি সেভ করি তাহলে কিন্তু আমার এই ফাইলের মধ্যে 3টাই থাকবে, 3টে শিটই থাকবে, তাই না? এম আই রাইট? আচ্ছা, যদি এটা হয়, আমি চাচ্ছি যে আমি কি করব, 3টে শিট আমি আলাদা আলাদা ফাইলে সেভ করব। মানে প্রত্যেকটা শিটে, প্রত্যেকটা ফাইলে একটা করে শিট থাকবে, 3টে থাকবে না। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব?
আচ্ছা, এই যে 3টে শীট নিয়ে কাজ করেছি না আমরা এখানে? হ্যাঁ, হ্যাঁ, একই ফাইলে থাকবে, কিন্তু আপনি, হ্যাঁ, এক ফাইলে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে এটা একটা ফাইলে সেভ করব, এটা একটা ফাইলে সেভ করব, এটা আরেকটা ফাইলে সেভ করব। কিভাবে এটা আপনারা করবেন? এটা আপনারা কি করবেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এই আনসারটাই চাচ্ছিলাম। কে বলেছেন এটা? আচ্ছা, হাবিবুর রহমান, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, সো আমি এখানে ক্লিক করে, দেখেন এখানে ক্লিক করে মুভ অর কপিতে যাব, গিয়ে আমরা এখানে দেখতে পারবো যে এখানে এক্সিস্টিং সিট রয়েছে। তো আমি কোন সিটটাকে আলাদা করে ফেলবো? এখানে বুক ওয়ান, আমার অলরেডি এই ফাইলের নাম কি বুক ওয়ান নামে আছে। সো আমি এখানে গিয়ে নিউ বুকে যাব। কোথায় যাব? নিউ বুকে, ক্রিয়েট এ কপি, ক্রিয়েট এ কপি, জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার নতুন একটা ফাইল জেনারেট হয়েছে, যেখানে শুধুমাত্র আমরা কি দেখতে পাচ্ছি? একটা শীট দেখতে পাচ্ছি, রাইট? এই ফাইলে কি একটা শীট না? এই ফাইলে দেখতে পেয়েছেন? একটা শীট। সো এই যে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা শীট নিয়ে আমি কি করেছি? একটা ফাইল জেনারেট করেছি। একইভাবে আমি প্রত্যেকটা শীটের জন্য কি করতে পারবো? এইভাবে আলাদা আলাদা ফাইল আমি কি করব? জেনারেট করতে পারবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? চাইলে আমরা কিন্তু অন্য শীটেও এটা কি করতে পারবো? মুভ করতে পারবো। সো ক্রিয়েট এ কপিতে গিয়ে, এটা কিন্তু আমাদের লাগবে, যার কারণে আমি এটা আপনাদের সাথে আলোচনা করছি। সো দেখেন এখানে অলরেডি এই শীট হয়েছে। আমার এখানে এক্সেল ফাইল কয়টা জেনারেট হয়েছে দেখেন তো? ওয়ান, এটা তো ডিফল্ট ছিল, এটা ওয়ান, এন্ড দেন এটা ওয়ান, this one, two, right? And another one. ঠিক আছে, সো এটা আমাদের কি ছিল, আর আমরা এখান থেকে সেপারেটলি দুইটা আলাদা ফাইল জেনারেট করতে পেরেছি। তো এই জিনিসটা আপনার ডাটা এন্ট্রি কাজ করতে গেলে লাগবে, এবং আমার ক্লাসেও লাগবে। দ্যাটস ওয়াই এটা আমরা শিখিয়ে দিলাম। এখন আপনারা আলাদা করে কি করবেন? এটাকে সেভ করবেন। সেভ করে আপনার কাজটা কি করবেন? সাবমিট করবেন। ঠিক আছে, সো আপনারা যেটা করবেন, আগামী ক্লাসে আমরা গুগল ডক্স এবং গুগল শিট নিয়ে আলোচনা করব। গুগল ডক্স এবং গুগল শিট। সো গুগল ডক্স এবং গুগল শিট নিয়ে আপনারা একটু স্টাডি করেন, যতটুকু আমরা জানানো যায় আমরা জানাবো। ঠিক আছে, আমাদের আগামী ক্লাস তাহলে কি হবে? গুগল ডক্স এর উপর হবে, গুগল ডক্স। আর আপনাদের থেকে পক্ষ থেকে কোনো কোশ্চিন আছে কিনা একটু আমাকে জিজ্ঞেস করবেন। জি, হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমরা এখানে যে কাজগুলো করেছি অলরেডি দেখেছেন। আমরা এখানে বেশি কিছু কাজ করিনি কিন্তু, তাই না? আমরা কি কি কাজ করেছি শীট ওয়ানে? যেমন আমরা ডে মান্থ এখানে লেখার চেষ্টা করেছি, তারপরে সিরিয়াল নাম্বারগুলো লেখার চেষ্টা করেছি। ঠিক আছে, এরপরে শীট টুতে গিয়ে আমরা একটা ডাটাবেস টেবিল ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেখানে আমরা রো কলাম বাড়িয়েছি, রো কলাম ডিলিট করেছি। এরপরে শীট থ্রিতে এসে আমরা ফাংশন এবং ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। তো এখানে বেশি কিছু ফাংশন দেখাইনি, জাস্ট সাম, ম্যাক্স, মিন, কাউন্ট, অ্যাভারেজ এগুলোই দেখাইছি, এবং ডেসিমেল নাম্বার সিস্টেম যেগুলো আছে এগুলো দেখিয়েছি, এবং এখানে যেগুলো আছে এগুলো দেখিয়েছি। এরপর এখানে আমরা ফর্মুলা ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় সেটাও দেখিয়েছি। আবার ফর্মুলার সাথে এই অপারেটরগুলো যেগুলো রয়েছে এগুলো প্রেসিডেন্সি, প্রায়োরিটি বেজ, যে প্রেসিডেন্সি রয়েছে, যে কোনটার আগে কোনটা বসবে, এই জিনিসগুলো আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, এইগুলো করে জাস্ট আপনি কি করবেন? সাবমিট করবেন। সো আমি আহ, আপনাদের রিকোয়েস্ট করব সবাই এখানে করবেন, করে কোথায় সাবমিট করবেন? আমাদের এখানে অলরেডি কিন্তু আপনাদের জন্য ড্রাইভ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। আপনাদের ড্রাইভ কত? অ্যাসাইনমেন্ট ওয়ান, আজকে কি হবে? অ্যাসাইনমেন্ট টু হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট নাম্বার কত হবে? টু। সো অ্যাসাইনমেন্ট 02।
সো আমি এটা, হ্যাঁ স্যার, দুইটাই করতে হবে। এক্সেল এর উপর আমাদের এটাই শেষ ক্লাস। আমরা এক্সেলের, হ্যাঁ আমাদের সবগুলো লাগবে না ডাটা এন্ট্রির জন্য, আমাদের মেইন ফোকাস, হ্যাঁ এতটুকু জানলে আমরা ডাটা এন্ট্রির যে কাজগুলো ডাটাবেস মেনটেন করে সেটা লাগবে। আচ্ছা, এই যে দেখেন আমাদের এখানে অ্যাটেন্ডেন্স শিট কিন্তু কাউন্ট করা হচ্ছে, এটা আপনারা সবাই দেখেছেন কিনা? এখানে অ্যাটেন্ডেন্স শিটটা একটু ফলো করবেন, কার কার নাম নেই, কার কার নাম আছে, কি কয় ঘন্টা ক্লাস করেছেন, কত সময় কানেক্টেড রয়েছেন, সবগুলো কিন্তু এগুলো আমাদের মার্কিং করা হচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে একটু আপনাদের নোটিশ করলাম। হ্যাঁ স্যার বলুন। আপনি একই জিমেইল থেকে চেষ্টা করবেন অ্যাক্সেস করার জন্য, আপনি ইমেল চেঞ্জ করার দরকার নেই, হ্যাঁ? ঠিক আছে। আর হ্যাঁ, আচ্ছা আপনার আপনার সেকেন্ড ডিভাইস, আপনার সবচেয়ে স্মার্ট ওয়ে যেটা, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে ক্লাসে যুক্ত হবেন, তাহলে আই থিঙ্ক আপনাদের প্রবলেম থেকে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি রোডে থাকেন, অন দ্য রোডে থাকেন, আর যেখানেই থাকেন, হাতে যদি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে, সো ইউ আর কানেক্টেড উইথ আস, ওকে। আচ্ছা, গুগল ড্রাইভে যদি লিঙ্ক না পেয়ে থাকেন, আহ, আহ, আমাদের ফেসবুক গ্রুপের সাথে আপনি কানেক্টেড রয়েছেন স্যার? ফেসবুক গ্রুপে আমি অলরেডি আমাদের গুগল ড্রাইভের ক্লাস লিঙ্ক, ক্লাস ভিডিও লিঙ্ক, তারপরে হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি দিয়েছি। আপনি একটু কাইন্ডলি যদি ওখানে ভিজিট করেন পেয়ে যাবেন। ওকে, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ সবাইকে। তাহলে আজকের সেশন এখানে ক্লোজ করি। জি স্যার।